দর্শক স্বাগত TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। গত কয়েকদিন ধরে আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে। নির্বাচন সম্পন্ন হয়েছে, নতুন এক পথে যাত্রা শুরু করছে বাংলাদেশ, আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো। অর্থাৎ আজকের দিনে, বাংলাদেশ সময় আজকের দিনে নতুন সংসদ সদস্যরা শপথ নিয়েছেন, নতুন মন্ত্রিসভাও গঠন করা হয়েছে। আগামী 5 বছরের জন্য আশা করা হচ্ছে বাংলাদেশের নেতৃত্ব জনাব তারেক রহমানের হাতে, অর্থাৎ তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। তার নেতৃত্বে বাংলাদেশ সম্ভাবনার পথে এগিয়ে যাবে, এমন একটি আশাবাদ থেকেই মূলত যারা ভোটার, নতুন প্রজন্ম পুরনো প্রজন্ম সবাই ভোট দিয়েছেন তার দলকে, এবং তিনি যথারীতি প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। কিন্তু একটা জায়গায় প্রথম দিনেই হোঁচট, সেটি হলো আগে থেকে জুলাই সনদ অনুযায়ী যে কথা ছিল সংবিধান সংস্কার পরিষদ নামে আলাদা একটি শপথ অনুষ্ঠান একই দিনে সম্পন্ন হবে, সেখানে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা এই শপথটি নেননি। শপথ নিয়েছেন জামায়াত, এনসিপি সহ আরো দুই একটি দল, যারা হয়তো ভাবছিলেন যে জুলাই সনদে স্বাক্ষর করেছেন। কিন্তু বিএনপি যারা 2/3 পেয়েছে সংখ্যাগরিষ্ঠতা, তারা এই শপথটি নেয়নি। না নেয়ার ফলে প্রশ্ন উঠছে অনেকগুলো প্রশ্নের একটা জায়গা হলো, তাহলে জুলাই সনদের ভবিষ্যৎ কি? এটি কিভাবে কার্যকর করা হবে, কিংবা গণভোটই বা কেন হলো যদি সংবিধান সংস্কার পরিষদের বিষয়টি না থাকে? এসব বিষয় নিয়ে আলোচনা করব। একই সাথে বিএনপি যে মন্ত্রিসভা গঠন করেছে সেখানে একটা জায়গায় অনেকের কাছে খটকা লাগছে, সেটি হলো অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালনকারী ডক্টর খলিলুর রহমান, তিনি বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন। অর্থাৎ এইখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কোনো বিষয় আছে কিনা, কিংবা যেটি এনসিপি নাহিদ ইসলামরা বলছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং কিভাবে হয়েছে সেটি এখন স্পষ্ট হয়েছে। এসব বিষয় নিয়ে আলাপ করব আমাদের নিয়মিত এই আয়োজনে। আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ইহসান জুয়েল, এবং আমাদের সাথে আলোচক হিসেবে যুক্ত হচ্ছেন স্কুল অফ সায়েন্স অ্যান্ড অ্যালাইড হেলথের প্রফেসর ডক্টর মহসিন পাটোয়ারি, আমাদের সাথে যুক্ত হচ্ছেন কমনওয়েলথ ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়ার প্রফেসর ডক্টর এম খালিকুজ্জামান। আপনাদের দুজনকেই স্বাগত। দর্শকদেরকে ধারণা দিয়েছি কি ধরনের আলোচনা আমরা আজকে করতে যাচ্ছি। প্রফেসর ডক্টর মহসিন পাটোয়ারি, নতুন বাংলাদেশে যাত্রা শুরু হলো, আমরা মন্ত্রিপরিষদ গঠন হলো, নির্বাচিত সংসদ সদস্যদের তালিকা আমরা আগেই পেয়েছিলাম, যারা নির্বাচিত হয়েছেন তারাও শপথ নিয়েছেন। মন্ত্রিপরিষদ দিয়ে শুরুতে আপনার সাথে আলোচনা শুরু করি। সেখানে হলো মন্ত্রিপরিষদটা যেটি হয়েছে, এটির আকার, যারা মন্ত্রিপরিষদে নিয়োগ পেয়েছেন তাদের কর্মদক্ষতা, অভিজ্ঞতা, নানা দিক থেকে এই মন্ত্রিপরিষদ আগামী দিনে বাংলাদেশকে কতটা কার্যকর নেতৃত্ব দিতে পারবে, কতটা সম্ভাবনার পথে অর্থনৈতিক সংস্কার, রাজনৈতিক সংস্কার এবং একই সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কতটা কার্যকর ভূমিকা রাখতে পারবে? জুয়েল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি প্রথমে শুরু করছি যে নতুন যে আমাদের একটা ক্যাবিনেট হলো, মিনিস্ট্রি ফর্ম করলো জনাব তারেক রহমানের নেতৃত্বে। এটা একটা গণতান্ত্রিক সরকার, আমরা অনেক দিন থেকে আশা করছিলাম। তাদেরকে আমাদের সবার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কনগ্রেচুলেশনস। নতুন শুরু। এই যে প্রথম থেকে বলা হচ্ছিল যে এটা তো পলিটিক্যাল সেইং আর কি, যে মন্ত্রিসভা ছোট হবে, ওটা একটা পপুলার কনসেপ্ট আর কি। কিন্তু ইভেনচুয়ালি দেখা গেছে যে মন্ত্রিসভা 50 প্লাস 10 জন অ্যাডভাইজারের মতো চিন্তা ভাবনা করা হচ্ছে। সুতরাং এই মন্ত্রিসভাটা একটা বৈশিষ্ট্য আমি দেখতে পাচ্ছি, যে পুরানো এবং নতুনের যে সমন্বয়টা, সেটা আমি দেখছি। যেখানে আপনার প্রফেসর মোশাররফ হোসেন, প্রফেসর মঈন খান, এই দুজনকে আপাতত বাদ রেখেছে অন্য একটা ব্যাপারে, বাট অন্যরা অনেক সিনিয়র লোকদেরকে নেওয়া হয়েছে, আবার অনেক সিনিয়র লোকদেরকে বাদ দেওয়া হয়েছে। তবে এর মধ্যে প্রায় 40 জনের মতো যে নতুন লোকদের নেওয়া হয়েছে। এই যে তারেক রহমান যে রিলেটিভলি নবীন, এটা তার একটা রিফ্লেকশন। ইয়াং পিপল, এনার্জেটিক, ভবিষ্যতে আপনার বিএনপি কে আরো শক্তিশালী করার জন্য এই যে নতুনদেরকে নিয়ে আসছে, এটা একটা আমি মনে করি একটা সুন্দর জিনিস হয়েছে। তবে হ্যাঁ, অভিজ্ঞতার ব্যাপারে তো একটু সমস্যা হতে থাকতে পারে। তাদের একটা লার্নিং পয়েন্ট সবচেয়ে ভালো হতো, এবং কিছু ব্যাপারে হয়েছে যে সিনিয়র মন্ত্রী থাকবে, তার সাথে জুনিয়র একজনকে রাখলো, এইভাবে রাখলে তারা শিখতে পারতো। এতে একটা কিছু সমস্যা হতে পারে। সমস্যা হতে পারে মানে কি, আমাদের তো সিভিল ব্যুরোক্রেসিটা এত স্ট্রং, আমাদের দেশে এত শক্তিশালী, এই সিভিল ব্যুরোক্রেটরাই আসলে এই কলকাঠিগুলো সব নাড়ে। এখন আপনার মন্ত্রীরা যদি খুব অভিজ্ঞ না হয়, রাইট, না হলে হবে কি, যখন সেক্রেটারি সাহেবকে বলবে আপনি কি মনে করেন বা আপনার অভিমতটা কি,
তখনই বোঝা যাবে যে তারা ইয়ে করতেছে, ওভারটেক করতেছে তাদের ইয়েটা। কিন্তু একজন সিনিয়র মন্ত্রী থাকে, যখন খন্দকার মোশাররফের মতো বা ডক্টর মঈন খানের মতো বা সালাউদ্দিন সাহেবের মতো যারা হয়েছেন এই ধরনের আর কি, তারা ওইভাবে তাদেরকে ইয়ে করতে পারবেন না, ওভারটার্ন করতে পারবে না। ওরা বললো যে হ্যাঁ এটা আমি চাই, এটা আপনি করে নিয়ে আসেন, এইভাবে। এই কিছু হতে পারে ইমিডিয়েটলি, তবে ওভারঅল আমার মতে মন্ত্রিসভাটা নতুন আর প্রবীণের যে মিশ্রতা হয়েছে, এতে করে নবীনরা অনেক শিখতে পারবে। এটা ভবিষ্যতে বিএনপির জন্য ভালো। তবে খুব ক্লোজ আই রাখতে হবে যে নেক্সট 6 মাস 1 মাসের মধ্যে যে ইয়েটা আউটকামটা যেন কোনোভাবেই ডাইভার্টেড না হয় আর কি, মানে ইমপ্লিমেন্টেশন। আমি এই পর্যায়ে এসে এখন আমি শেষ করব, কিন্তু তারপরে যে কতগুলো উনি ইনিশিয়াল যে কোনগুলো স্টেপ নিয়েছেন আমার কাছে ভালো লেগেছে গণতন্ত্রের জন্য। যেমন উনি বিরোধী দলের নেতাদের বাসায় গিয়েছেন, এটা আমার কাছে ভালো লেগেছে। তারপরে উনি যে বলছেন যে শুল্ক মুক্ত গাড়ি কিনা যাবে না, সরকারি প্লটের জন্য যাওয়া যাবে না, এই জিনিসগুলা কিন্তু আমার কাছে ভালো লেগেছে আর কি। এই জিনিস যখন শুরু করেছে এই জিনিসগুলা, যে উনি যে বলেছেন যে উনি হি হ্যাজ এ প্ল্যান, এবং আমি কতগুলো কথা বলতে চাচ্ছিলাম, বলবো না এখন, কিন্তু উনি যে ট্রান্সফর্ম যে একজন লিডার জনাব তারেক রহমান, সে কিন্তু বিরাট একটা পাওনা। তার বাবার ঐতিহ্য মায়ের ঐতিহ্য এসে প্রাইম মিনিস্টার হয়ে গেছে, রাইট? উনি এর আগে কোনোদিন মন্ত্রিত্বে ছিলেন না, এমপিও ছিলেন না, কিন্তু এর যে দায়িত্ব নেই, বিরাট একটা দায়িত্ব। বাংলাদেশের মতো জায়গায় ইকোনমি যেখানে ভঙ্গুর, যেখানে আপনার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তো খারাপ, এই পর্যায়ে এসে আই এম সো সিম্পাথাইজ হুএভার মে বি দ্যাট এই যে দেশটা চালানো, দেশটা গঠন করা, তার জন্য বিরাট একটা চ্যালেঞ্জ। এবং আমি আশা করি উনি চ্যালেঞ্জটা মোকাবিলা করে ওই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন বলে আমি আশা করি। তাকে অসংখ্য ধন্যবাদ, এগেইন তাকে কনগ্রাচুলেশনস। উই ওয়ান্ট দি গুড অ্যান্ড বেস্ট থিং ইন দি কান্ট্রি। জি, প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, আপনার মূল্যায়নটা শুনবো। সেটি হলো যে বাংলাদেশের চ্যালেঞ্জগুলো আমরা জানি, অন্তর্বর্তীকালীন সরকারের সময় অনেকগুলো সংকটময় সময় বাংলাদেশ পার করেছে, এবং এই সংকটগুলো উত্তরণ করতে হবে রাজনৈতিক সরকার অধীনেই। সেটি যদি আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলি, আমাদের অর্থনীতির পুনরুদ্ধারের কথা বলি, অনেকগুলো বিষয় আছে। সেই বিষয়গুলোর সঙ্গে সমন্বয় রেখে এই মন্ত্রিসভার মূল্যায়ন, তাদের কর্মদক্ষতা কতটা কার্যকরভাবে তারা বাংলাদেশকে এগিয়ে নিতে পারবেন। জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের দর্শক শ্রোতাদের। আসলে বাংলাদেশের যেই ক্রান্তি লগ্নে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি, এটা আসলে খুবই একটা সংকটময় মুহূর্ত বাংলাদেশের ইতিহাসে, অনেক কারণে। যেমন আপনি যেগুলি বললেন, একে তো হচ্ছে অনেকগুলো চ্যালেঞ্জ এই সরকারের সামনে, মূলত হচ্ছে ল অ্যান্ড অর্ডার, তারপরে হচ্ছে যে আপনার জিনিসপত্রের দাম ঠিক রাখা, অর্থনৈতিক মন্দা কাটিয়ে ওঠা, বিদেশ নীতিতে মানুষের সাথে সম্পর্কটা তৈরি করা। তারপরে দেখুন আরেকটা বড় চ্যালেঞ্জ আমার চোখে যেটা পড়ছে, আগামীকাল থেকে বাংলাদেশে রোজা শুরু হবে। রোজার সময় কিন্তু সবচেয়ে যে স্টেবল গভর্নমেন্ট, তারাও হিমশিম খেয়ে যায় জিনিসপত্রের দাম কন্ট্রোলে রাখার জন্য। ওভারঅল তো জিনিসপত্রের দাম কন্ট্রোলে রাখতেই হবে, কিন্তু রোজার সময়ে একটা নতুন সরকারের জন্য এসে এটা একটা বিরাট একটা পরীক্ষার ব্যাপার হয়ে দাঁড়াবে। গেল অন্তর্বর্তীকালীন সরকার খুব সাফল্যের সঙ্গে সেটি নিয়ন্ত্রণে রেখেছিল বলে দাবি করেছে। রেখেছিল। এখন এই সরকারের জন্য তো দেখুন প্রথম দিনে এসে প্রথম সপ্তাহে এমন একটা চ্যালেঞ্জ গ্রহণ করা আমার দৃষ্টিতে এটা একটা খুব কঠিন একটা কাজ। আর তার বাইরে গিয়ে যেটা আমরা বললাম যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা দেশের খুব খারাপ ছিল। আমরা দেখেছি গত 15 মাসে কি ধরনের মবক্রেসি হয়েছে, তারপরে হচ্ছে মানুষকে আক্রমণ করে, মব তৈরি করে, অফিস আদালত জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়। তো এই জিনিসগুলো সরকার সেইভাবে বড় কোনো উদ্যোগ নেয়নি গত সরকার। এই সরকারকে এই জিনিসগুলি কন্ট্রোলে নিয়ে আসতে হবে। তার প্রেক্ষিতে আপনি যেটা বলছেন যে নতুন যে মন্ত্রিসভা গঠন করা হলো, মহসিন ভাই অলরেডি কিছু মন্তব্য করেছে, ওনাকে আমি একটু শুধু কমপ্লিমেন্ট করবো, রিপিট করবো না। সেটা হচ্ছে আমার দৃষ্টিতে নতুনদেরকে আনাটা খুবই সাধুবাদ যোগ্য, ভালো। কিন্তু 40 জনের মতো মন্ত্রী 50-এর মধ্যে হচ্ছে টোটালি নতুন, এই জায়গাটা একটু চ্যালেঞ্জিং হয়ে যেতে পারে। তবে আরো কিছু সমন্বয় করা উচিত ছিল, মানে নতুন এবং পুরাতনের সমন্বয়টা একটু বেশি হলে আমার দৃষ্টিতে বেটার ছিল। এটা গেল ওভারঅল। আর স্পেসিফিকলি যদি বলি, কয়েকটা জায়গায় মানে তারা কেমন কাজ করে এটা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে, আগে আমরা সমালোচনা না করি। কিন্তু দুইটা ব্যাপারে আমার যেটা দৃষ্টিতে পড়েছে, আমার কাছে মনে হয়েছে এগুলি বেটার অ্যাপয়েন্টমেন্ট হতে পারতো। দু একটা উদাহরণ দিই।
একটা হচ্ছে আমি যেহেতু নিজে পরিবেশ বিজ্ঞানী, পানি সম্পদ নিয়ে কাজ করি, বাংলাদেশে প্রচুর আসা যাওয়া আসছে। এখানে যে পানি সম্পদ মন্ত্রী করা হয়েছে অথবা বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী দুইজন করা হয়েছে, দুইজনেরই এই ফিল্ডগুলোতে মিনিমাম কোনো সংযুক্তি আছে কিংবা কোনো ধরনের আগ্রহ আছে এটা আমরা দেখি নাই। আমিও সেটা ভাবছিলাম যে বন পরিবেশ মন্ত্রী বিষয়ে আব্দুল আল মিন্টু, যিনি সবসময় একজন ব্যবসায়ী হিসেবে পরিচিত কোনো ছিলেন, আগ্রহ আমি জীবনে দেখি নাই। তারপরে হচ্ছে উনি কিন্তু অন্য জায়গায় ভালো মন্ত্রী হতে পারতো, আমি ওনাকে সমালোচনা করছি না, যোগ্য ব্যক্তি, কিন্তু বন, পরিবেশ, জলবায়ু পরিবর্তন ওনার কোনো অবদান আগ্রহ আছে বলে আমি জানি না। তারপরে হচ্ছে শহীদউদ্দিন না, ওই যে এনি যে আর কি আরেকজন পানি সম্পদ মন্ত্রী, উনিও ওই এলাকার বৃহত্তর নোয়াখালী অঞ্চলটা বড় কথা না, কিন্তু তিনিও পানি সম্পদ বিষয়ে কোনোদিন কোনো ব্যাপার আগ্রহ দেখিয়েছে, কোনো সেমিনার গিয়েছে, কোনো ব্যাপারে একটা পজিশন নিয়েছে এমন আমার জানা নেই। এবং তাতে করে তাদের যে প্রতিমন্ত্রী যেগুলি করা হয়েছে, ফরহাদ হোসেন আজাদ, তারপর শেখ ফজলুল ইসলাম, তারাও নন কোনো ফিগার না ওইসব ফিল্ডে। তো এই দুটো আমার চোখে পড়ে। আর আপনি একটা আইটেমে রেখেছেন, আজকে আলোচনায় হয়তো আসবেন, পররাষ্ট্রমন্ত্রী। এটা খুবই খুবই দৃষ্টিকটু আমার দৃষ্টিতে। এই জিনিসটা নিয়ে হয়তো আলাদা করে আমি চলে আসতে চাই, আমি এই বিষয়ে আপনার কাছে চলে আসতে চাই। সেটা হলো ডক্টর খলিলুর রহমান, যিনি অন্তর্বর্তীকালীন সরকারের সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন, এবং যতটুকু আমরা দেখেছি বিএনপি যে 3 জন উপদেষ্টার ব্যাপারে আপত্তি জানিয়েছিল, একেবারে নাম ধরে বলছিলেন একজন, বিশেষ করে সালাউদ্দিন আহমেদ, যিনি সবচেয়ে সক্রিয় ছিলেন ওই সময়। তিনি বলছিলেন যে মানুষটার বাংলাদেশি নাগরিকত্ব নেই, তার কাছে আমাদের সেনাবাহিনী কিভাবে রিপোর্ট জমা দেবে, রাষ্ট্রীয় গোপন বিষয় নিয়ে আলোচনা করবে, তাকে করা হয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এখন তিনি তার চেয়ে গুরুত্বপূর্ণ পররাষ্ট্র বিষয়ে, মালয়েশিয়া একেবারে পররাষ্ট্র বিষয়ে দায়িত্বটা তাকে দেয়া হলো। দুটো বিষয়, এক হলো তিনি একজন ঝানু কূটনীতিবিদ, আমরা জানি পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি হয়তো পরিচালনার সক্ষমতা রাখেন, কিন্তু আমরা সাধারণত কি দেখি, কেয়ারটেকার সরকারে যারা দায়িত্ব পালন করে কিংবা রেফারির ভূমিকা যারা পালন করে, হঠাৎ করে তাদেরকে তো খেলার মাঠে প্লেয়ার হিসেবে আমরা দেখি না। এখন যদি প্লেয়ার হিসেবে দেখা যায়, সেটি কতটা প্রশ্নের ঊর্ধ্বে? আমি সে কথাটাই আসছিলাম, আমি বলছিলাম যে আমি একই সঙ্গে এতগুলো আলোচনা না করে, আপনি যেহেতু এটা অবতারণা করলেন প্রসঙ্গটা, আমি ব্যক্তিগতভাবেও মনে করি যে উনি খুবই ভালো একজন কূটনীতিবিদ, কিন্তু এইভাবে উপদেষ্টা মন্ডলীর থেকে পরের দিনই আপনার মন্ত্রী পরিষদে, নির্বাচিত মন্ত্রী পরিষদে আসাটা দৃষ্টিকটু। কারণ হচ্ছে তাহলে মনে হয় যে এক ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট রয়েছে, যে উপদেষ্টা মন্ডলীর সাথে মানে বিএনপির একটা যোগাযোগ ছিল, যেটা এনসিপি থেকে শুরু করে অন্যরা দোষারোপ করতে শুরু করে, যেটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, দেখুন যে সালাউদ্দিন সাহেব তো অনেক সিনিয়র একজন নেতা, বিএনপির দাপটি নেতা, তিনি সরাসরি অপোজ করেছিলেন। তারপরে হচ্ছে রিজভী সাহেবও কিন্তু অপোজ করেছিলেন ওনাকে, এবং তারা ওনাকে চানই নাই, ওনাকে চান নাই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে। এবং জাহাঙ্গীর আলম চৌধুরী যে স্বরাষ্ট্র উপদেষ্টা যখন খারাপ করছিলেন তার পজিশনে, তখন একটা আলোচনা এসেছিল যে ওনাকে সরিয়ে দিয়ে এই ভদ্রলোককে ইয়ে করা হবে, মানে স্বরাষ্ট্রমন্ত্রী বানানো হবে, স্বরাষ্ট্র উপদেষ্টা বানানো হবে কিছুদিনের জন্য। তখনই হচ্ছে বিএনপির লোকেরা প্রচুর বিরোধিতা করেছিল। এর বাইরে গিয়ে দেখুন, এই যে উনি যেটা করেছে খলিলুর রহমান সাহেব, এই উপদেষ্টার মন্ডলী ইন্টারিম গভর্নমেন্ট চলে যাওয়ার 4-5 দিন আগে জাপানের সাথে 6 ফেব্রুয়ারি একটা চুক্তি করলো, 9 ফেব্রুয়ারি আমেরিকার সাথে একটা চুক্তি করেছে। সেই চুক্তিটা নিয়ে আমি আপনাদের অনুষ্ঠানে 2 দিন আগে আমি ব্যাপকভাবে আমার শঙ্কা প্রকাশ করেছি। মহসিন ভাই সেখানে আমার সাথে কো আলোচক ছিল, এবং সেখান থেকে গিয়েও আমি এই যে আমেরিকার সাথে যে চুক্তিটা, সেটার ব্যাপারে আরেকটু পড়াশোনা করেছি। এখন এই চুক্তিটার 2টা দিক আছে। আমরা এখানে যদি আমেরিকান পয়েন্ট অফ ভিউ থেকে বলি, আপনি আমি বা মহসিন ভাই আমেরিকান, ঠিক আছে, তাহলে আমেরিকার স্বার্থ 100% রক্ষা করা হয়েছে। এখন আপনি যদি আমাদের মাতৃভূমি গরিবদের বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করেন, তাহলে এটাকে প্রচন্ডভাবে একটা গোলামি ধরনের চুক্তিতে রূপান্তরিত হয়েছে। এখানে আমাদের হাত পা বেঁধে দেওয়া হয়েছে বাংলাদেশের অনেক ব্যাপারে। বাংলাদেশের তেমন কোনো নিজের সিদ্ধান্ত নেওয়ার থাকবে না, মানে সেরকম কোনো সক্ষমতাই থাকবে না। এমনকি নিরাপত্তা ইস্যুতে, এমনকি আন্তর্জাতিক ইস্যুতে আমেরিকা যেসব ব্যাপারে একটা সাইড নিবে আন্তর্জাতিক ইস্যুতে, সেখানে বলা হয়েছে বাংলাদেশকে আমেরিকার পক্ষে থাকতে হবে। এবং যে তৃতীয় দেশ থেকে কোনো জিনিস কিনা বেচা কেনার ব্যাপারও আমেরিকার সম্মতি না থাকলে সেইভাবে করা যাবে না বলে কিছু কিছু প্রভিশন রয়েছে। আজকেই ডেইলি স্টারে
এই যে আপনার কল্লোল মুস্তাফা নামে একজন খুব ভালো লেখক, তিনি একটা বড় একটা অ্যানালাইসিস দিয়েছে এই চুক্তিটার সম্বন্ধে। সেইখানে আরেকটা জিনিস দেখুন, বাংলাদেশ রাশিয়ার সাথে একটা চুক্তি করে একটা পরমাণু চুল্লি তৈরি করছে, তাই না? বাংলাদেশে অনেক টাকা খরচ করে, 12-13 বিলিয়ন ডলার খরচ করে। এই চুক্তিতেই একটা প্রভিশন রেখেছে আমেরিকা, যে কোনো নিউক্লিয়ার যে আর কি চুল্লি, তার জন্য রড কিংবা রসদ কিংবা এই যে নিউক্লিয়ার পদার্থ, এগুলি আমেরিকার সম্মতি ছাড়া কিনতে পারবে না অন্য কোনো দেশ থেকে। তাহলে আমাদের যে এত বড় ইনভেস্টমেন্ট রাশিয়ার সাথে, এটাই তখন থ্রেটেন্ড হয়ে গেল। এটা কি দাঁড়ালো? হ্যাঁ, তার বাইরে গিয়ে হচ্ছে যে 14টা আপনার এয়ারক্রাফট কিনতে হবে আমেরিকার কাছ থেকে, ম্যান্ডেটরি, বাধ্যতামূলক। এই 14টার দামে আমরা চীন কিংবা ফ্রান্সের কাছ থেকে অনেক কমে কিনতে পারতাম। তারপরে 15 বিলিয়ন ডলারের 15 বছরের জ্বালানি একটা চুক্তি করেছে আমেরিকার সাথে, সেই জ্বালানিগুলি আমরা কমে কিনতে পারতাম। একটা কথা বলা হচ্ছে যে আমেরিকার থেকে যে সুতা এবং তোলা যাবে, সেগুলি দিয়ে যে রেডিমেড গার্মেন্টস তৈরি করা হবে বাংলাদেশে, সেগুলি যখন আমেরিকাতে ফেরত পাঠানো হবে সেখানে কোনো শুল্ক থাকবে না। কিন্তু এগুলি কিন্তু এমন না যে আমেরিকার তোলাটা আমাকে মাগনা দেওয়া হচ্ছে। হ্যাঁ, এটা বাংলাদেশ আমেরিকার কাছ থেকে অনেক দামে কিনে নিয়ে যেতে হবে। বর্তমানে আমরা মূলত তোলা কিনে হচ্ছে ভারতের কাছ থেকে, কিংবা মনে করেন চায়নার কাছ থেকে সিনথেটিক ফেব্রিক। সেগুলি আপনি আমি মহসিন ভাই তিনজনই আমেরিকায় বাস করি, আমরা জানি আমেরিকার দ্রব্যাদির কি পরিমাণ দাম। এই দামে কিনে নিয়ে গিয়ে আপনি শুধু কয়েক পার্সেন্ট ট্যারিফ বাঁচানোর জন্য এটা যখন আমেরিকাতে পাঠাবেন, এটা মোটেও কোনো সুখকর কোনো কাজ হবে না। তার বাইরে গিয়ে যে অন্য ট্যারিফ গুলোর ছিল আমাদের উপর, এটা আপনি জানেন 20% থেকে মাত্র 19 আনা হয়েছে, 1% ছাড় দেওয়া হয়েছে অন্য অন্য ব্যাপারে আর কি। তো 1% ছাড় দেওয়ার জন্য যে এতগুলো যে ক্লজ আমাকে বেঁধে দিল আমেরিকা, সেটা নিয়ে আমাদেরকে অনেক বড় একটা সমস্যায় পড়তে হবে। তারপরে হচ্ছে এগ্রিকালচারাল প্রোডাক্ট। বাংলাদেশ একটা গরিব দেশ, আমরা আসলে প্রতিনিয়ত খোঁজ করি পৃথিবীতে কোথায় আমাদের জিনিস এক্সপোর্ট করা যাবে। আমরা কিন্তু ইম্পোর্ট করে খুব বেশি লাভ করি না, এক্সপোর্ট কোথায় করা যাবে আমাদের যে জিনিসপত্র, এইখানে প্রভিশন রাখা হয়েছে। সয়াবিন থেকে শুরু করে মিট এবং দুগ্ধজাত দ্রব্যাদি আমেরিকা থেকে নিতে হবে। আরেকটা জিনিস হচ্ছে ফার্মাসিউটিক্যালস এর ব্যাপারে। আপনি জানেন বাংলাদেশে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি একটা বিশাল বড় ইন্ডাস্ট্রি। মানুষ অনেক বেশি রোগ বালাই হয় আজকাল বাংলাদেশে, কিন্তু ওষুধ এখনো ক্রয় ক্ষমতার মধ্যে। এই চুক্তির মাধ্যমে আমেরিকা বলেছে যে বাংলাদেশে যে ফার্মাসিউটিক্যালস, সেগুলো এফডিএ অর্থাৎ ফেডারেল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের ম্যান্ডেট মেনে নিয়ে, তাদের স্ট্যান্ডার্ড মেনে নিয়ে বাংলাদেশে তৈরি করতে হবে। সেটা তৈরি করতে হলে আমাদের সাধারণ মানুষের জন্য সেই যে ওষুধপত্রের দাম 5 থেকে 10 গুণ বেড়ে যাবে। সাধারণ মানুষ আর ওষুধ, বাংলাদেশের ওষুধ কিনতে পারবে না, কারণ এই ওষুধগুলি আমেরিকাতে যাতে এক্সপোর্ট করা যায় এই জন্য স্ট্যান্ডার্ডটা মেনে নিয়ে করতে হবে। তো আমি তো কয়েকটা প্রভিশন বললাম, যে ফার্মাসিউটিক্যালসে, এগ্রিকালচারাল প্রোডাক্টে, এনার্জি সেক্টরে, এয়ারক্রাফট কেনাতে, ন্যাশনাল সিকিউরিটি ফ্রেমওয়ার্কে আমরা আমেরিকাকে লাইন হয়ে কাজ করতে হবে। এখন মনে করুন আমেরিকা যদি কোনো দেশের উপর স্যাংশন দেয়, মনে করুন ইরান কিংবা চায়না, এই চুক্তি অনুযায়ী তারা বলছে আমেরিকা যেহেতু স্যাংশন দিয়েছে, বাংলাদেশকেও সেই স্যাংশন মেনে চলতে হবে। তাহলে তো আমরা অনেকটা যেন আমেরিকার করদ রাষ্ট্রে পরিণত হচ্ছে, যে আমেরিকা যেটা বলবে সেটা মেনে নিয়ে আমাদের সব বিহেভিয়ার ঠিক করতে হবে। এটা একটা বিশালভাবে প্রবলেমেটিক একটা চুক্তি এই সরকার, গত সরকার করেছে। এর প্রধান কারিগর ছিল খলিলুর রহমান। সেই খলিলুর রহমানকে যখন পররাষ্ট্রমন্ত্রী বানানো হয়, তখন আমাদের জন্য শঙ্কার মাত্রাটা অনেক বেশি বেড়ে যায়। এটা কেন করেছে এটা আমি তো নিশ্চিত না, নিশ্চয়ই জনাব তারেক রহমান সাহেব জানবেন, কারণ নিশ্চয়ই তিনি সালাউদ্দিন সাহেব কিংবা রিজভী সাহেবের সঙ্গে কথা বলেছেন, অথবা তারা দুইজনে তো সিনিয়র লেভেলের লিডার, তারা নিশ্চয়ই তারেক সাহেবকে বলেছে যে প্লিজ কনসিডার যে ওনার এই প্রবলেম আছে, উনি ডুয়েল সিটিজেন, প্লাস উনি জাপানের সাথে, আমেরিকার সাথে যে চুক্তিগুলি করেছে এগুলি ম্যান্ডেটরি এবং বাইন্ডিং চুক্তি, এগুলি যদি আমরা বেরিয়ে না আসতে পারি তাহলে আমাদের সমস্যা হবে। একটাই শুধু আসার কথা আমি বলবো, এখানে এই চুক্তিটাতে বলা হয়েছে 60 দিনের নোটিশ দিয়ে, যে রেন্ট আমরা করি না বাসা, 60 দিনের নোটিশ দিয়ে বেরিয়ে আসা যায়। 60 দিনের নোটিশ দিয়ে ইচ্ছা করলে বাংলাদেশ বেরিয়ে আসতে পারবে, অথবা আমেরিকাও বেরিয়ে আসতে পারবে। অন টপ অফ দ্যাট বাংলাদেশের নতুন সংসদকে এটা রেটিফাই করতে হবে চুক্তিটা। এখন যদি বাংলাদেশের নতুন সংসদ চিন্তা করে যে এই চুক্তি আমরা রেটিফাই করব না, বাট খলিলুর রহমান সাহেবকে আমরা রাখবো, এখন এখানে ভিতরে আরো অনেক হিসাব নিকাশ হচ্ছে কিনা পরবর্তীতে মহসিন ভাইয়ের কাছ থেকে শুনে আলোচনাটা করি। ভিতরে বলতে এখানে ডিপ স্টেক ইনভলভ কিনা,
যে ভারতের কোনো রোল আছে কিনা, আমেরিকার কোনো রোল রয়েছে কিনা টাকা অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে। বিশাল বড় একটা ঝামেলায় আমরা বেঁধে গেলাম এবং আমার প্রফেসর দৃষ্টিতে। ডক্টর এম খালেকুজ্জামান, আপনি সঠিকই বলেছেন যে যে সমস্যাটা এই চুক্তির ধারাগুলো, যেসব বিষয়গুলো আপনি বলেছেন, যদি এগুলো এখনো নন ডিসক্লোজার এগ্রিমেন্টের মধ্যে আছে, কিন্তু বিভিন্ন ওয়ে থেকে, সূত্র থেকে এই তথ্যগুলো পাওয়া যাচ্ছে যে চুক্তিতে এই বিষয়গুলো আছে। সবচেয়ে বড় কথা যে এই চুক্তিটি যে অর্থনৈতিক সংকট কিংবা রাজনৈতিক সংকট তৈরি করবে, সেটি বিএনপিকে সামাল দিতে হবে। এমন নয় যে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা বিএনপি নয়, অন্য কোনো সরকার আছে, সো বিএনপি সেটা এখানে তেমন কোনো আপত্তি না জানানো চলবে। সবচেয়ে বড় কথা, আপনি, আমি, প্রফেসর ডক্টর মহসিন ইউ পাটোয়ারি, আমরা সবাই জানি যে আমেরিকা থেকে আপনি চুক্তি করবেন আর 60 দিনের নোটিশ দিয়ে বের হয়ে যাবেন, তাও আবার এই প্রেসিডেন্ট ট্রাম্পের সময়, সেটা এত সহজ কোনো কিছু হবে না। তিনি এটিকে মোটেও সহজভাবে নেবেন না। প্রশ্ন যেটি প্রফেসর ডক্টর মহসিন ইউ পাটোয়ারিকে করতে চাই, সেটি হলো, আমরা জানি এই ডক্টর খলিলুরকে প্রথমে নিয়োগ দেওয়া হয়েছিল রোহিঙ্গা বিষয়ক বিশেষ দূত হিসেবে, এবং পরবর্তীতে এটির রেজাল্ট আমরা দেখলাম জাতিসংঘের উদ্যোগে একটি মানবিক করিডোর দিয়ে দেওয়ার পরিকল্পনা হচ্ছিল বাংলাদেশে, ব্যাপক সমালোচনার মুখে সেখান থেকে পিছিয়ে এসেছে। ডক্টর ইউনূস তিনি কক্সবাজারে গিয়ে বলেছেন আগামী রোজার ঈদ আপনারা আপনাদের দেশে করবেন, রোজার ঈদ কিন্তু চলে আসছে। সেই জায়গা তো শতভাগ ব্যর্থ আমরা বলতে পারবো, একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠানো যায়নি। দ্বিতীয় যে বিষয়টি আনলেন প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, সেটি হলো আমেরিকার সঙ্গে যে চুক্তিটি করা হয়েছে। তাহলে যে ব্যক্তিটি এত এত কাজগুলো করলেন এবং সেই কাজগুলো প্রশ্নের উদ্যান হয়, তিনি আবার পররাষ্ট্রমন্ত্রী হলেন, এটির পিছনে কেউ কেউ বলছে যে তারেক রহমান যে বলছিলেন তিনি দেশে ফিরতে একটু সমস্যা হচ্ছে, দুতিয়ালির কাজটি, অর্থাৎ তারেক রহমানকে দেশে ফেরার বিভিন্ন যে নেগোসিয়েশন পয়েন্টগুলোতে নেগোসিয়েশন করা দরকার, সেটি ডক্টর খলিলুর রহমান করেছেন এবং করার পুরস্কার হিসেবে তিনি পররাষ্ট্রমন্ত্রীর পদটি পেয়েছেন। আপনার বিশ্লেষণটা শুনবো, অনেকগুলো অপশনই রাখলাম আপনার জন্য। আমি থ্যাংক ইউ সো মাচ প্রফেসর খালিকুজ্জামান সাহেব, ভেরি ডিটেইল আলাপ করছেন, এবং যেটা আমরা আগে আলাপ করছি খুব সুন্দর আলাপ করেছেন। আমার এইগুলা ভেরি সেন্সিটিভ কথাবার্তা আর কি। এখন সেন্সিটিভ কথাবার্তার মধ্যে অনেকের ধারণা যে আমাদের প্রফেসর ইউনূস, ওনার উপরে 40-45 বছরের ইনভেস্টমেন্ট ছিল, সেই ইনভেস্টমেন্ট হিসেবেই উনি ওখানে আসছেন আর কি। এক। 2 নম্বর, যে আপনি যে মানবিক করিডোর কথা বললেন, মানবিক করিডোর করে ওখানে একটা পরিস্থিতি ক্রিয়েট করা, এই প্রস্তাবগুলো কোত্থেকে আসছে। 3 নম্বর হলো, আমরা কাদের কাছ থেকে নিরাপত্তা জিনিস কেনার সম্ভাবনা ছিল এই নতুন চুক্তিতে, রাইট? 3 নম্বর ছিল, উনি নিরাপত্তার ওখানে থেকে আবার বাংলাদেশ বিমানের বোর্ডও গিয়েছেন, আবার আমরা এক দেশ থেকে 14টা না 24টা বিমান কেনার কথা। এই জিনিসগুলো যদি আপনি চিন্তা করে দেখেন, রাইট? আর এই যে একজন টেকনোক্রেট মন্ত্রী, আরেকজন টেকনোক্রেট মন্ত্রী হলে এগ্রিকালচার মিনিস্টার বানাইছে, সেই টেকনোক্রেট মিনিস্টারও আমাদের এগ্রিকালচারের ব্যাপারে একটা দেশের সাথে চুক্তি ব্যাপার আছে, যেটা খালেকুজ্জামান সাহেব বলছে। এই দুটা জিনিস যদি আপনারা চিন্তা করে দেখেন, তাহলে আপনার রুটটা খুঁজে পাবেন যে কিভাবে জিনিসগুলো হচ্ছে। আমরা স্বাধীন দেশ, কিন্তু স্বাধীন দেশ হলো আমরা স্বাধীন না, রাইট? আমাদের রাজনৈতিক ভাবে, অর্থনৈতিক ভাবে স্বাধীন না বলেই আমাদের অন্যের কথা শুনতে হয়। এবং আমি বলবো যে খালেকুজ্জামান ভাই বলছেন যে হ্যাঁ, আমরা আমেরিকাতে থাকি, আমরা তো আমেরিকান স্বার্থ দেখবো, রাইট? দ্যাটস ওয়ান পার্সপেক্টিভ, রাইট? সেই আমেরিকান স্বার্থ রক্ষার জন্য ওনারা দুইজন ওখানে গেছেন কিনা, ইনক্লুডিং আই উড সে দ্যাট আমাদের প্রাক্তন চিফ উপদেষ্টা ডক্টর ইউনূস, রাইট? এই জিনিসগুলো কিন্তু আমাদের চিন্তা করে দেখতে হবে, তারেক রহমানের কোনো অপশন আছে নাকি? I don't see he has any option. If US or even Russia or even big country says something, even India, I would say that. আপনি যতই অ্যান্টি ইন্ডিয়ান বলেন না কেন, ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার যদি বলে যে আমি চাই যে এই লোকটাকে তুমি একটু কনসিডার করো, এটা আমাদের দেশের কোন প্রধানমন্ত্রী, আমি শেখ হাসিনার কথা বলবো, জেনারেল জিয়ার কথা বলবো, তারেক রহমানের কথা বলবো, এটা আমাদের অপশনে নাই। কারণ আমরা এসব মিলিয়ে মিশিয়ে আমাদের করতে হবে। আর যে চুক্তিগুলো হয়েছে, সেই চুক্তিগুলোকে গ্যারান্টি করার জন্যই ডক্টর খলিলকে পররাষ্ট্রমন্ত্রী রাখা দরকার। বুঝতে পারছেন? এই জিনিসগুলো আমি আর ডিটেইল এগুলো আলাপ করতে নেই, এগুলো সব গেসের ব্যাপার। তো আমার কাছে কোনো এভিডেন্স আছে না? আমার কাছে কোনো এভিডেন্স নাই। বাট আমরা জিনিসগুলোকে, ডটগুলোকে যখন জয়েন করি, ডটগুলোকে জয়েন করলে জিনিসগুলো এইভাবে ভেসে আসবে। এটা কারো না কারো স্বার্থের জন্য এটা হচ্ছে। কারণ ওই দিনই, 2 দিন আগেই আপনি বললেন, খালেকুজ্জামান সাহেব বললেন, সালাউদ্দিন সাহেবরা কি বেহেমিংলি অপোজ করছিল, রাইট? সেটাকে তারা সোয়ালো করতে হয়েছে।
বুঝতে পারছেন? এটা গিল্টি হচ্ছে সোজা কথা। এর একটা নিশ্চয়ই একটা কারণ আছে। আই হোপ এগুলা সব বুঝে সুঝেই তারা চলবে, করবে। আমি চাই না আপনি বড় একটা দেশের সাথে আপনি এইভাবে চুক্তি করতে পারবেন না। হুম হুম এটা মিশে থাকুক। আমি এটা চাই, যদি দেশের জন্য ভালো হোক সেটাই আমি চাই আর কি। জি। অনেকটা নিরাপদে আসলে আহ, আপনি বললেন, একদম সেফ সাইড। আমরা একটু প্রফেসর ডক্টর এম কালকুজ্জামান আপনার কাছে আরেকটু ফিরে যাই। সেটি হলো যে ছোট্ট করে একটা প্রশ্ন করি আপনার কাছে। শরিক দলের যারা ছিলেন, আমরা বিশেষ করে নুরুল হক নূর, আমরা জুনায়েদ সাকি, তাদেরকে দেখলাম প্রতিমন্ত্রী হিসেবে জায়গা দিয়েছেন, কিন্তু আরেকজন একটু মনে বাদ পড়ে গেছেন, আন্দালিব রহমান পার্থ। মানে তার বাদ পড়ার পিছনে কোনো, মানে তিনি তো বেশ গরম সরম ছিলেন আর কি, সংসদে সবসময় একদম চিবিয়ে চিবিয়ে খুব জোরে জোরে বক্তব্য রাখতেন। তাকে বাদ দেওয়ার পিছনে কোনো কারণ দেখছেন কি? এটা পার্সোনালি এটা অতটা ইনসাইড নিউজ তো আমার কাছে নেই জি বিএনপি সম্বন্ধে। জি তবে আমার মনে হয় জুনায়েদ সাকি হওয়াটা আমি সাধুবাদ জানাই, রাইট। কারণ উনি একজন ইয়াঙ্গার লিডার এবং খুবই প্রগ্রেসিভ উইং থেকে আসা একজন মানুষ, এবং ওনাকে পার্সোনালি আমি চিনি, যে তার যে পার্সোনালিটি, তার যে মানে আর কি রাজনৈতিক ধারাটা, এটা ভালো হয়েছে। নূর যে ভিপি নূরকে করা হয়েছে সেটাও এক ধরনের মূল্যায়ন করা হয়েছে, তাই না? সে প্রচুর মারধর খেয়েছে, রাইট, মায়ের খেতে খেতে বিপি সেই হয়ে গেছেন। মার্কেটে গেতে মানে এমপি থেকে মন্ত্রী হয়ে গেল, দুইটা ঠিক আছে। পার্থ সাহেবের ব্যাপারে যেটা, উনি কিন্তু যতটা না পলিশ কথাবার্তা বলে, কিন্তু তার ব্যাকগ্রাউন্ড কিন্তু অতটা ক্লিন না। একে তো হচ্ছে যে তার শেখ হাসিনার পরিবারের সাথে তার প্রচুর আত্মীয়তার সম্পর্ক রয়েছে। এই জিনিসগুলো যে তারা জানে না অথবা আমলে নেয়নি এমন আমার মনে হয় না। তো এই জন্য হ্যাঁ, দেখতে শুনতে উনি খুব পশ একজন মানুষ, কথাবার্তা সুন্দর বলে, কিন্তু আমার মনে হয় ওনাকে বাদ রাখাটা, বিএনপির অনেক বড় বড় নেতাকে বাদ বাদ রাখা হয়েছে, পড়েছেন, তাই না? তারই যেমন অংশ হতে পারে। মঈন খান থেকে জি শুরু করে নজরুল ইসলাম, অনেক মানুষকে বাদ রাখা হয়েছে। সুতরাং ওনাকে বাদ রাখাটা আমি এমন কোনো বড় কোনো উল্লেখযোগ্য ঘটনা বিষয় মনে দেখছেন না। করি না। আমি একটু মহসিন স্যার আপনার কাছেও একটা দুটো লাইন শুনি এই বিষয়ে, তারপর অন্য আলোচনায় যাব। পার্থর ব্যাপারটা আমি খালেকুজ্জামানের ভাইয়ের সাথে একটু স্লাইটলি ডিফার করি। জি আমি মনে করি নুরুল হক নূর এবং সাকি এই দুজনের তুলনায় আরো উপরের মাপের নেতা হলো পার্থ। তবে উনি যে ব্যাকগ্রাউন্ডের কথা বলছেন সেটাও সত্য, রাইট? আমার ধারণা বিএনপি এই মুহূর্তে ওই একটু কন্ট্রোভার্সি যাইতে চায় না, নাম্বার ওয়ান। নাম্বার টু, এই ধরনের নেতাকে একটু উপরের দিকে উঠাইতে চায় না। কারণ আমি মনে করি পার্থর, আমি অনেক বক্তৃতা শুনছি, শেখ হাসিনার সময় পার্লামেন্টে বক্তৃতা শুনছি, এমনও আমি শুনেছি যে আওয়ামী লীগের মন্ত্রীদের বিরুদ্ধে যে উনি কি খাটে মাটি চুরি করতেছে, কি করতেছে, সেই করে সব কথাগুলো বলেছেন আর কি। আমার মনে দুটো রাজনৈতিক কারণ, একটা হলো তার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, তার রিলেটিভ, ওটা আমি মনে করি ওই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করা ঠিক হয় নাই, কারণ ওটা শুড বি আনফেয়ার। আর দুই নম্বর হলো তাকে বেশি উপরে উঠতে দেওয়া যায় না আর কি। রাজনীতিতে ইকুয়েশন বুঝেন, দাওয়ার চাল আছে, বেশি উপরে উঠলে সে আবার বেশি উপরে উঠে যায় কিনা, রাইট? এই জিনিসটা একটা ব্যাপার আছে। কারণ হয়তো গুরুত্ব বাইরের পেয়েছে। লোক যখন নিছেন, বাইরের লোক যখন দিচ্ছেন, নূরকে যখন নিছেন, আমার কোনো অসুবিধা নেই। নূরের সম্পর্কে অনেক কন্ট্রোভার্সিও আছে, হুম অনেক কন্ট্রোভার্সি আছে, বিদেশি সংশ্লিষ্টতা, এসব ব্যাপারটা আছে। এই আরেকজন নিলে অসুবিধা কি হইতো? আরেকজন কথা হলো 5 জন আপনার এমপি হয়েছে মহিলা, রাইট? 5 জন এমপির মধ্যে 3 জন নিচে সাধুবাদ, রাইট? 5 জনের মধ্যে 60% হলো 3 জন, রাইট? নিচে। কিন্তু আমাদের এই দেশে এত বড় 300 আসনে আর ওই 2 জনকে নিতে পারতো, নিয়ে একটা দেখাইতো যে খালেদা জিয়ার দল, খালেদা জিয়া মহিলাদেরকে এম্পাওয়ার করতেছে, এবং গত নির্বাচনে কিন্তু মহিলার একটা মুখ্য ভূমিকা ছিল। আপনি এবং দেখেন, নির্বাচন আগে নারী ইস্যুটি খুবই প্রধানতম আলোচনার ইস্যুতে চলে এসেছিল। যাই হোক, সেটা আমরা ওখানে যাচ্ছি না আজকে, ওটা নিয়ে আলোচনা করতেছি না। ওকে, মহসিন পাটেল স্যার, আপনার কাছে যে বিষয়টা নিয়ে আলোচনা এরপর করতে চাই সেটি হলো যে সংবিধান সংস্কার পরিষদ, যেটি জুলাই সনদে ছিল এবং জুলাই সনদে সবগুলো দল স্বাক্ষর করেছে, একটি মাত্র দল এনসিপি বাদ ছিল, তারাও সেটি এই শপথের আগে করে নিয়েছে। কিন্তু হঠাৎ করে অনেকগুলো ব্যাপারে নোট অফ ডিসেন্ট দিয়েছিল বিএনপি, আমরা জানি। এই বিষয়ে ডিসেন্ট দেওয়া হয়নি যে এইরকম তো কোনো পরিষদই হতে পারে না, এই কথা তো বিএনপির কারো মুখে আমরা শুনিনি। বরং উল্টো আমরা দেখেছি একেবারে নির্বাচনী প্রচারণার শেষ সময় তারেক রহমান নিজে এসে হা ভোটের পক্ষে প্রচারণায় অংশ নিয়েছেন। তিনি বলছিলেন হা ভোটে ভোট দিন। সেই জায়গায় বিএনপি এখন যে একটা
ক্যাচালময় পরিবেশ বাংলাদেশের রাজনীতিতে, আমি এই শব্দটি একবার চুজ করে নিয়েছি, ক্যাচাল তৈরি হয়েছে। তো সেই ক্যাচালটা প্রথম দিনে যদি হয়ে যায় তাহলে আসলে ভবিষ্যতের সম্ভাবনা কি দেখছেন? ওকে, ভবিষ্যতের সম্ভাবনা একটু কঠিন অবস্থা হতে পারে, কারণ একটা কথা আপনাকে বলি, বাংলাদেশের যেই শাসনতন্ত্র, সেই শাসনতন্ত্রকে তো অ্যাবলিশ করা হয়নি। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের শাসনতন্ত্রকে আমি অ্যাবলিশ না করবেন, ততক্ষণ যে মূল নীতিগুলো আছে সেই মূল নীতির উপরে আপনি কোনো অধ্যাদেশ জারি করতে পারবেন না। সুতরাং রাষ্ট্রপতির যে সাংবিধানিক যে অধ্যাদেশটা উনি করেছেন জারি করার কথা, এটার কোনো, আমি অনেকগুলো বক্তৃতা শুনেছি যারা অভিজ্ঞ আইনের, তারা বলছে ওনার এই এখতিয়ারে নাই, উনি ওনার এখতিয়ার বহির্ভূত উনি এইসব কাজগুলা করেছেন। সুতরাং সংবিধান জন্য যে কমিশন দরকার, আমাদের শাসনতন্ত্রে সংবিধান সংশোধনের জন্য কমিশন করা এবং তার জন্য নেওয়া, কি বলে এটাকে, ওথ নেওয়া, এটার কোনো সাংবিধানিক কোনো ভিত্তি নেই। কিন্তু এখানে আরেকটা বলা আছে যে সংবিধানের ওখানে গিয়ে দুইটা জিনিসের যে অধ্যাদেশে বলা আছে, জুলাই যেটা এটা বলা আছে যে দুইটা পার্লামেন্টের ওনারা নিবে, শপথ নিবে, এট দি সেম টাইম এই অধ্যাদেশ যেই করবে তাদের উপরও শপথ নিবে, যেটা এনসিপি আর জামাত নিয়েছে 70টা আসন এবং বিএনপি নেয়নি। এটার একটা ওখানে একটা সমস্যা আছে যে ওখানে ওই অধ্যাদেশে বলা আছে যে 60 জন হবে আপনার কোরাম, রাইট? এখন ওই কোরাম যদি থাকে, এনারা পাইছে 77, ওনারা ওই কোরাম না নিয়ে তো এটা করতে পারে, এটা আরেকটা সমস্যা। কিন্তু কোরাম করলেও এটাকে ইভেনচুয়ালি আপনার অধ্যাদেশ যাই হোক, এটাকে পার্লামেন্টে যেতে হবে, পার্লামেন্টে পাস করতে হবে। এখানে 2/3 মেজরিটি হলো বিএনপি। এইসব জিনিসগুলো চিন্তা করে, এবং বিএনপি তাদের নিজেদের পায়ে নিজেরা আবার কুড়াল দিতে চায় না। যেমন আপার যেটা আপার চেম্বার, সে আপার চেম্বারে যে আপনার ভোটারের অনুপাতিক হারে যেটা, সেটা কিন্তু সেই হিসাবে আপনি দেখেন কিন্তু অপোজিশন পার্টি জামাত ইসলাম কিন্তু অনেকগুলো সিট পেয়ে যায়, 32টা পায়। হ্যাঁ, ভোটের হারে 32টা পায়, আর যদি আসন সংখ্যা হয় তাহলে 23টা পায়। ভোটের হারে যদি হয় তাহলে এটা কিন্তু তারা রাজনৈতিক বিরাট একটা লিপ পাচ্ছে। হ্যাঁ, এই লিপটা বিএনপি হয়তো দিতে চাচ্ছে না। আর একটা জিনিস আমার হাঞ্চ, এই যে 66% ভোট যে পেয়েছে বিএনপি, 61%, রাইট? এই 61 এর মধ্যে অলমোস্ট 30% হলো আওয়ামী লীগের, 25 to 30% আওয়ামী লীগের। তারা এক ছেটিয়া ভোট দিছে, কিছু কিছু জায়গায় জামাতকে দিয়েছে, যেখানে মানে ফিট বাঁচানোর জন্য আর কি, রাইট? আর এখানে এটা দিছে ওদের কাছ থেকে, ওরা তো প্রথম থেকে না বলে আসছে, রাইট? প্রথম থেকে তারা না বলে আসছে, ওই জিনিসটাও আপনার ফ্যাক্টরে আসতে পারে, রাইট? সো এই দুইটা কারণ, এবং তারা যারা শাসনতন্ত্রের যারা এক্সপার্ট, তারা আমি বলতে শুনেছি, ইভেন স্বাধীন মালিকের কথা আমি শুনেছি আজ সকালে, উনি বলছে যে না, এটার কোনো শাসনতান্ত্রিক কোনো নেই, ভিত্তি নেই। এবং জ্যোতির্ময় বড়ুয়া তিনিও বলছিলেন যে এটি শাসনতান্ত্রিক কোনো ভিত্তি নেই যারা বাংলাদেশের এই সংবিধান নিয়ে কথা বলে। প্রফেসর ডক্টর মহসিন পাটোয়ারী, দুটো প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। এক, সেটা হলো এই অন্তর্বর্তীকালীন সরকারই তো সংবিধানে নেই, এটি তো একটি নির্বাচন দিয়েছে। তারা যে নির্বাচন দিয়েছে সেটি কোন সংবিধানের অধীনে নির্বাচনটি দিয়েছে? এখন যদি সংবিধানের কথা বলা হয়, আপনার নিশ্চয় মনে আছে বাংলাদেশের রাজনৈতিক সংকট তৈরি হয়েছিল কেয়ারটেকার সরকার ইস্যুতে, এবং তখন আওয়ামী লীগ বারবার বলতো সংবিধানে এটি নেই, সংবিধানে এটি নেই, আদালতের রায় খারিজ হয়ে গেছে, সংবিধানে সংশোধন করা হয়েছে, সো কেয়ারটেকার সরকার সম্ভব নয়। সংবিধান দোহাই দিয়ে কিন্তু বাংলাদেশে এই ঘটনাটি ঘটেছিল। এখন আপনি সময় সুযোগ বুঝে সংবিধানের দোহাই দেবেন, তার আগে জুলাই সনদে স্বাক্ষর করবেন, তাহলে বিষয়টি কি আপনি সুযোগ বুঝে অবস্থান পাল্টাচ্ছেন? এক। 2 নম্বর প্রশ্ন হলো, এই সংস্কার হোক, এটি তো বাংলাদেশে কারা চায় না? 2 কোটি ভোট না ভোট পড়েছে, সেই 2 কোটি ভোট কারা? অনেকেরই ধারণা আছে যে আওয়ামী লীগ চায় না কোনোভাবে সংস্কার হোক কিংবা এই জুলাইয়ের কোনো ভিত্তি থাকুক, আর জামাত এনসিপি তারা চায় জুলাই সংস্কারটা হোক। তাহলে বিএনপি কোন পক্ষ নিচ্ছে? আওয়ামী লীগের পক্ষ নিচ্ছে, নাকি সংস্কার হোক জামাত বিএনপি তাদের যে জামাত এনসিপি তারা যেটি চাচ্ছে সেই পক্ষে যাওয়া উচিত? শুধু আওয়ামী লীগ যে না বলছে তাও না। তো প্রথমটা প্রশ্নটা আপনার হলো যে যেটা বলছেন আর কি, আপনি যখন নির্বাচনের যখন ইশতেহার প্রকাশ করা হলো, যে নির্বাচন ইশতেহারে কিন্তু শাসনতন্ত্রের কোন ধারা অনুযায়ী নির্বাচনটা হচ্ছে এটা কিন্তু উল্লেখ ছিল না, কারণ সেই অনুযায়ী 2027-28 ইলেকশন হওয়ার কথা, মানে তফসিলের কথা বলছেন।
তফসিলের কথা বলছেন, তফসিলের কথা বলছি, রাইট? কোথাও লেখা ছিল না, এটা নিয়ে আমরা অনেক আলোচনা শুনেছি। সুতরাং এটা একটা ইমার্জেন্সি সিচুয়েশন, ইমার্জেন্সি সার্কামস্ট্যান্সে এটা করা হয়েছে। আর 2 নম্বর যেটা বলেছেন যে ওই যে সেটাতে আমি মনে করি যে এই কতগুলো সংস্কারের কথা বলা হয়েছে, আমরা এর আগে আপনার সাথে আলাপ করছি, সংস্কারের অনেকগুলো জিনিস কিন্তু আমারও পছন্দ। হ্যাঁ, অনেকগুলো জিনিস ভালো পছন্দ, আমাদের ফ্যাসিজমটাকে রোধ করার জন্য অনেকগুলো ব্যাপার আছে। সেই ব্যাপারগুলো আপনার এই জুলাই সনদ ছাড়াও যে 2/3 মেজরিটি ডিসকাস করে এরা অনেকগুলো করতে পারে। এর কিছু কিছু জিনিস আবার বিএনপির ইয়ে তো আছে, ম্যানিফেস্টোর মধ্যে আছে, মানে অনেকগুলো, মানে সুবিধাজনক অনেকগুলো, কিন্তু মানে সবগুলো না। এখন আপনি রাজনীতির কথা যদি বলেন, যে কথাটা বললেন, পলিটিক্সে সুবিধাবাদ কথাটা কি এটাকে নতুন একটা ব্যাপার? না, এটা তো একটা যুগ যুগ ধরে অপরচুনিটি। এখন তারা অপরচুনিটি দেখছে যে হ্যাঁ, এখন তাদের লাভ ক্ষতি তারা দেখতেছে, আর এর মধ্যে আবার তারা তো কিছু নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে। এখন তারা তাদের লাভ ক্ষতিটা দেখতেছে, লাভ ক্ষতি দেখে তারা মনে করেছে এই মুহূর্তে আমরা যেহেতু 2/3 মেজরিটি, আমাদের পিছনে ব্যাকে কিছু লোকজন আছে, আমরা এই সব কিছু মিলাই আমরা এটাকে কিছু কিছু করবো না তো তা না, কিছু কিছু করব, কিন্তু ওখানে যদি আমরা ওত নেই, ওত নিলে আমাদের কাছে একটু ম্যান্ডেটরি ব্যাপারটা হয়ে যায়, আমরা এইভাবে করব। সেটা আমার ধারণা, দ্যাট ইজ দি স্ট্র্যাটেজি দে আর টেকিং। অপরচুনিটিস। আমার একটা ছোট্ট অবজারভেশন আছে, সেটা হলো বাংলাদেশের সংস্কৃতিতে, অর্থাৎ একেবারে গ্রামীণ সংস্কৃতিতে বউ শাশুড়ির একটু মন কষাকষি হয়, বউ শাশুড়ির যখন একত্রে থাকে, কিন্তু যখন সেটা বিয়ের প্রথম দিনে হয়ে যায় সেটা কিন্তু আত্মীয় স্বজনটা খুব একটা ভালোভাবে নেন না আর কি। মানে সুবিধাবাদটা নেওয়া হয় একেবারে শপথ নেওয়ার প্রথম দিনেই, যখন নেওয়া হয় তখন অনেকের কাছে একটু খটকা লেগে যায়। কিন্তু এটা কি আপনি জানেন না যে প্রথম রাত্রে বিড়াল মারতে হয়? সেটা একটা ব্যাপার আছে, এটা শক্তিশালী পয়েন্ট। জি, না সেটা একটা এই জিনিসটা নিয়ে তেমন একটা কিছু হবে না। অনেকে বলে যে অনেক সংগ্রাম হবে, মানুষ এখন রাস্তায় নামবে না। আপনার এই সংস্কার নিয়ে কে কি করবে এ নিয়ে মানুষের মাথা কামানো নেই। মাথা কামানো ওই যে ভাই বললেন, মাথা কামানি হলো দ্রব্যমূল্য, মাথা কামানি হলো ল অ্যান্ড অর্ডার, মাথা কামানো হলো ইকোনমি, মাথা কামানো হলে কিভাবে লোকজনকে শান্তিতে ঘুমাইতে দিবেন, এগুলো হলো মাথা কামানো। আর রাজনীতি আমরা যারা করি, ওনারা যারা করে, ওনাদের মাথা কামানো হলো সংস্কার। এই করে সংস্কার ভালো কিছু আছে, অফকোর্স, ডেফিনেটলি আই সাপোর্ট প্রাইম মিনিস্টারের টার্ম লিমিট। প্রাইম মিনিস্টার দলীয় থাকতে পারবেন না, তারপরে আপার হাউসেরও কিছু যুক্তি আছে যদি অন্যভাবে করেন। এই সব কিছু মিলে অনেকগুলো ভালো ভালো জিনিস এর মধ্যে আছে। এটা আমার মনে হয় এটা বিএনপি হয়তো কিছুটা করবে, বাট ওই শাসনতন্ত্রের ভিত্তিতে, বাংলাদেশের বর্তমান 72 শাসনতন্ত্রের ভিত্তিতে ওগুলা করা যায়, ওটা তাদের করবে, ওটা তাদের করা উচিত। ওকে, প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, আপনার কাছে আসি। সেটি হলো গণভোট হয়েছে, আমাদের একটা জুলাই সনদ হয়েছে, তো এখন এসে একটা সবচেয়ে বড় কথা, একটা প্রত্যাশিত নির্বাচিত রাজনৈতিক সরকার হয়েছে। এত কিছুর পর এই নির্বাচিত সরকার যদি সেই গণভোটকে ছুঁড়ে ফেলে কিংবা জুলাই সনদকে ছুঁড়ে ফেলে তাদের মতো করে পরিকল্পনা করে, আমরা জামায়াত এবং এনসিপি নিয়ে ভাবছি না, অর্থাৎ তারা কি বললো সেটা নিয়ে ভাবছি না, মানে এটা ঠিক আছে তো না? মানে আইন বলছে তাই তো ঠিক আছে নাকি? না, এরকম না ব্যাপারটা। আপনি যেটা বলছেন, বিএনপিও কিন্তু অফিসিয়াল স্ট্যান্ড নেয়নি যে আমরা জুলাই সনদ ছুঁড়ে ফেলবো। ওরা কিন্তু বলছে আমরা জুলাই সনদের স্বাক্ষরকারী, আমরা সিগনেটরি, এবং আমরা এটার প্রতি শ্রদ্ধাশীল। তবে এটা আমরা করব হচ্ছে আইন মোতাবেক। আমরা ইয়েতে পার্লামেন্টে গিয়ে আমরা প্রথমে ঠিক করব যে কিভাবে শপথ নেওয়া হবে এই যে সংবিধান সংস্কার সবার জন্য, পরিষদের জন্য, এবং যে যে শপথ বাক্যটা, এটা ল্যাঙ্গুয়েজটা কি থাকবে, কে শপথ পড়াবে, এইসব ব্যাপারে ওরা কিছুটা মানে ইয়ে করেছে আর কি, মানে দ্বিতীয় মত ওরা প্রকাশ করেছে। তার থেকে বড় কথা, জুলাই সনদের ব্যাপারটা ওরা তো এই যে নোট অফ ডিসেন্ট যে দিয়ে রেখেছে, এটা ওদের একটা সুবিধা। নোট অফ ডিসেন্ট দিয়েছে অনেকগুলো ডিসেন্ট, কিন্তু একটা দুইটা না। মূল ব্যাপারগুলো কি, যে এক্সিকিউটিভ যে শাখা তার পাওয়ার কমানো যাবে না, কারণ বিএনপি অলওয়েজ বলে এক্সিকিউটিভ শাখা পাওয়ার যদি কমিয়ে ফেলা হয় তাহলে সরকার দুর্বল হয়ে যায়। আর
জুলাই সনদে চাচ্ছে যে এক্সিকিউটিভ পাওয়ার যাতে কমে আনা হয়। তারপর যে বিভিন্ন কমিশন যেমন পাবলিক সার্ভিস কমিশন, অ্যান্টি কারাপশন কমিশন, হিউম্যান রাইটস কমিশন, এগুলির যে অ্যাপয়েন্টমেন্ট গুলো এগুলি কিভাবে হবে, একটা আলাদা সার্চ কমিটি করে হবে, এটা হচ্ছে জুলাই সনদের কথা। আর মানে বিএনপির নোটো ডিসেন্টটা হচ্ছে না, এটা আগে যেমন হতো এভাবে হওয়া উচিত। আর প্রাইম মিনিস্টারের যে টার্ম লিমিট, এটা তো ডিসেন্ট দেওয়া আছে যে 10 বছরের যে টার্ম লিমিট। আপার হাউস হবে কিন্তু এটা পিয়ার পদ্ধতিতে হবে, এটাতে ডিসেন্ট দেওয়া আছে। তাহলে মোটা দাগে অনেক জিনিসে কিন্তু বিএনপি অফিসিয়ালি নোট ডিসেন্ট দেওয়া আছে। এবং এটা যদি ওরা এখন বলে যে আমাদেরকে যে মানুষ ভোট দিয়েছে, এটাও তো আমাদের যে নোট অফ ডিসেন্ট আছে এগুলি জেনে শুনেই তো আমাদেরকে মানুষ ভোট না, দিয়েছে, কিন্তু তাই এই না? নোট অফ ডিসেন্টটা তো জুলাই সনদ যেখানে স্বাক্ষর করা হয়েছে সেখানে নাই। সেখানে নাই। এটা তো ওরা প্রতিবাদ করেছে যে Okay. এটা আমাদের সাথে ওরা গাদ্দারি করেছে। ওরা বলছে বের হয়েছে Okay. যে নোট অফ ডিসেন্ট সহ আমরা সিগনেচার করে এসেছি, মানে এগ্রি করে আসছি, পরে সিগনেচার করতে গিয়ে দেখি নোট অফ ডিসেন্ট বলে সরিয়ে ফেলা হয়েছে। আপনার নিশ্চয়ই মনে আছে। জি। অর্থাৎ আমি বিএনপির পক্ষ নিচ্ছি না, আমি যেটা বলছি না, right, বিএনপি অফিসিয়ালি এখনো বলে নাই যে আমরা জুলাই সনদকে ছুড়ে ফেলে দিলাম জানলা দিয়ে। ওরা বলছে আমরা করব, তবে শাসনতান্ত্রিক ভাবে। আরেকটা জিনিস খেয়াল করেন, যেই সংবিধানের অধীনে ওরা শপথ নিল এমপিরা এবং প্রাইম মিনিস্টার, এখানে পরিষ্কার বলা আছে যে আমাদের যে সংবিধান সেটাকে আমরা রক্ষা করব, এটাকে সম্মান করব, এটাকে প্রটেক্ট করব। তাহলে কোন সংবিধানটা আপনি রক্ষা করছেন? যে সংবিধানের মাধ্যমে এই সংবিধানকেই বদলিয়ে ফেলার কথা বলা হচ্ছে, এটা তাহলে এটা হচ্ছে না, এটা কন্ট্রাডিক্টরি হয়ে যায় না? আরেকটা যেটা আপনি বলছেন যে 60 জন কোরাম নিয়ে এই যে সংবিধান সংস্কার পরিষদ করা যাবে, এটাও সঠিক না। কোরাম হবে 60 জনে, কিন্তু এখানে কোনো সিদ্ধান্ত যদি নেওয়া হয়, মনে করুন এমনকি কনস্টিটিউশনটা রিরাইট করা হলো, মনে করুন এই 60 জনে লিখে ফেললো, এটাকে কিন্তু আলটিমেটলি অ্যামেন্ড করতে হবে হচ্ছে আপনার পার্লামেন্টে, সেখানে 2/3 মেজরিটি হচ্ছে বিএনপি। আমার ব্যক্তিগতভাবে ধারণা বিএনপি 2/3 মেজরিটি পাওয়ার পরে ওরা পাওয়ার প্লেটা করেছে, দেখিয়ে দিয়েছে যে আমাদের হাতে অনেক ক্ষমতা আছে। হ্যাঁ, 2/3 মেজরিটি না হয়ে সিম্পল মেজরিটি হতো বিএনপির এবার, তাহলে হয়তো জুলাই সনদ নিয়ে ওরা এরকম ভাবে বেঁকে বসতো না আর কি। রাইট। এবং আরেকটা বিষয় হতে পারে প্রফেসর ডক্টর এম খালকুজ্জামান, সেটি হলো যে বিএনপি একটা নেগোসিয়েশনের পথ খোলা রাখছে, যেহেতু উচ্চকক্ষের জুলাই সনদ বলছে এটি ভোটের সংখ্যায় হবে, বিএনপি চাইছে এটি আসন সংখ্যায় হবে, তাই বিরোধী পক্ষ যারা আছে তাদের সাথে একটা নেগোসিয়েশন চাপ দিয়ে যদি অল্প কিছু আদায় করে নেওয়া যায় এবং পরবর্তীতে সেটির বিনিময়ে তারা জুলাই সংস্কারটা বাস্তবায়ন করে, এই ধরনের বিষয় থাকতে পারে। এখনই আমরা খারিজ করে দিচ্ছি না, এবং আপনি যেটি বলছেন আপনি বিএনপির বিপক্ষে নিচ্ছেন না, আমরা কেউই আসলে কোনো কারো দলের বিপক্ষে যাচ্ছি না, কিন্তু আমরা কিছু নীতির ব্যাপারে আলোচনা করছি একেবারে। জি, আইনজ্ঞদের মতে 5 সেকেন্ড, আইনজ্ঞদের মতে এই যে ইয়েটা কি বলে যে গণভোট যেটা দিছে সেটাও বেআইনি, কারণ কোন অনির্বাচিত পারসন, এই গণভোটটা আসবে পার্লামেন্ট থেকে। প্রথমে যেটা ভুল করছে ওনারা বা যা করেছে, আপনি শাসনতন্ত্রকে বাতিল না করে এটা হসপস করে ফেলছেন। বাতিল করলে একটা রিভলিউশনারি গভর্নমেন্ট করেন, বাতিল করেন, একটা কিছু করেন, ওটাকে রেখে ওটাকে ভায়োলেট করতেছেন। তো পার্লামেন্ট থেকেই তো গণভোটের ইয়েটা আসে, রাইট? এটা না আসে এখন আইনজ্ঞরা বলতেছে, এতদিন হতে ওনারা বলে নাই ভয়, মানে আইনজ্ঞরাও তো আসলে মানে মতটা কিভাবে দেয় আমাদের জানা আছে, যে কখন সুবিধাজনক ভাবে তারা কোন মতটা দেয় আর কি। যাই হোক, আমি শেষ করব প্রফেসর ডক্টর মহসিনুর পাটোয়ারি ছোট্ট একটা রিমার্কস নিয়ে আপনার, সেটি হলো যে অন্তর্বর্তীকালীন সরকার বিদায় নিয়েছে, একটা ক্রান্তিকালে তারা দায়িত্ব গ্রহণ করেছিল, ভালো মন্দে মিলে তারা বিদায় নিয়েছে। 10 মার্কসের মধ্যে, আপনি তো শিক্ষক, খাতা কাটতেন, 10 মার্কসের মধ্যে ডক্টর ইউনূস সরকারকে কত মার্কস দেবেন? এবং একই প্রশ্ন প্রফেসর ডক্টর এম খালকুজ্জামান আপনার কাছে করব। ওকে, মার্কসের শুধু বলছেন দুটো জিনিস। একটা জিনিস, তারা একটা নির্বাচন উপহার দিছে, that's one of the best. I will give a lot of, I will give A+ for that. এবং আরেকটা জিনিস হলো যে ইন টোটাল বাকিগুলো এই যে আপনার ল অ্যান্ড অর্ডার, ইকোনমিটা ইনিশিয়ালি স্টেবিলাইজ করছে, তারপর ল অ্যান্ড অর্ডার করতে পারে নাই, মোবোক্রেসি হয়েছে, অল দিস কাইন্ড অফ পলিটিসাইজ করছে এই জিনিসগুলোকে। এই সব কিছু মিলে A+ আর C মিলে আমি বি দিব। আমি মানে মার্কস কত হচ্ছে 10-এর মধ্যে? 4, 5? 10-এর মধ্যে বি হলো কত? 7 কি 8, তাই না? 8 হচ্ছে বি, 8 বি। অনেক দিয়েছেন, জি। প্রফেসর ডক্টর এম খালকুজ্জামান, আপনি কত দিচ্ছেন?
আমি আলাদা করে আইটেমগুলি যে আলোচনা না করি, উনি যেটা বললি ইলেকশন, তারপরে ওভারঅল বলছেন তো যে গত দেড় বছরে যেটা করলো, আমরা যেরকম বোধ করলাম শান্তি শৃঙ্খলা, জিনিসপত্রের দাম, মবক্রেসি সব মিলিয়ে আমার দৃষ্টিতে তারা বেয়ারডি পাস করেছে। সেটা হচ্ছে সি, সেটা হচ্ছে 100-র মধ্যে 65 থেকে 70 ম্যাক্সিমাম। ওকে, ওকে, তবে একটা মনে হয় স্বস্তির জায়গা আছে, সেটি ইতিবাচকভাবে নেওয়ার যথেষ্ট সুযোগ আমাদের আছে। সেটি হলো তারা ক্ষমতা আঁকড়ে ধরে রাখার চেষ্টা করেনি, তাদেরকে জনগণ চাপ দিয়ে বিদায় নিতে হয়নি। তারা প্রত্যাশা রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করেছেন কবে নির্বাচন দেওয়া যায়। একটা দল বলেছে এপ্রিলে, একটা দল বলেছে ফেব্রুয়ারি। তারা আগের অপশনটা নিয়েই তারা অর্থাৎ আগেই ক্ষমতা ছেড়ে দিয়েছেন, যেটা আমরা দেখি ক্ষমতা ছাড়ার জন্য নানা ছলছাতুরি করা হয়, সেটি অন্তত এই সরকার করেনি। তাহলে হয়তো রাজনৈতিক সংকট আরো বাড়তো। যাই হোক, আমাদের নতুন সরকার গঠন হলো, আমাদের প্রত্যাশা, নতুন প্রত্যাশা নিয়ে আমরা শুরু করলাম, এবং আমরা নিঃসন্দেহে জানি যে আমাদের এই আলোচনায় আমরা সরকারের নানা নীতির সবসময় সমালোচনা করব, কারণ ক্ষমতাকে প্রশ্ন করাই আমাদের কাজ, এবং ক্ষমতাকে প্রশ্ন করাই সাংবাদিকতা, এবং যারা রাজনৈতিক বিশ্লেষক আছেন তারা সেটি করে থাকেন, কোনো দলের বিপক্ষে নয়। আমরা সবসময় চাই একটা সুন্দর বাংলাদেশ, আর সুন্দর বাংলাদেশের জন্য যেসব জায়গায় একটু চোখে পড়ার মতো, খটকা লাগার মতো, সেসব আমাদের আলোচকরা, সম্মানিত আলোচকরা তুলে ধরবেন দর্শকদের সামনে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দর্শকদের, এবং বুধবার রাত 8টায় আবারও আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।